আমি বলছি ধরো 67, 68, 69, 70, 71 এই পর্যন্ত। তখন আমি হাফ প্যান্ট পরা, এবং তখন আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি, আমরা বলতাম বিডি মেম্বার, বা এই বেসিক ডেমোক্রেসি ছিল যে আইয়ুব খান কতগুলো লোককে বানাইতো, নির্বাচিত করাইতো, চেয়ারম্যান, কমিশনার, এরা ভোট দেবে, গণমানুষ ভোট দিয়ে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট বানাবে না। তো এই বেসিক গণতন্ত্রের ওইটাকে আমরা স্বৈরাচারী বলতাম। ওই আমলে আমরা এই জিনিসগুলোকে দেখতেছি, মানে ক্ষয়িষ্ণু ঢাকা, মানে ধীরে ধীরে তখন, এখন তো ঢাকা ওইভাবে নাই, কালচার যে জিনিসটা ছিল, যে নবাবী কালচার একটা ছিল, এখনও ওই যে বলে না যে মুরগি মুসল্লাম খাওয়ার একটা ব্যাপার, হ্যাঁ, মানে বাদশাহী খাবার, রাজকীয় খাবার দাবার, বাকরখানি, পনির, সুতি কাবাব, নানা কিছু ছিল। তো এই জিনিসগুলো কিন্তু অনেকটাই এখন প্রায় বিলুপ্তর পথে। যে ল্যাঙ্গুয়েজ ছিল, তারা কিন্তু যে ভাষায় কথা বলতো, তোমরা কিন্তু এটা অবাক হবা, এরা এই ভাষাটা আইছিল কই? ইসলাম খাঁ যখন এই ঢাকা শহরকে, শহর ঢাকার গোড়াপত্তন করলো, তাদেরকে সেই দিল্লির থেকে তারা আসলো এখানে সুবেদার হিসাবে, শায়েস্তা খান, ইসলাম খাঁ, তখন এইখানে তাদের সঙ্গে বিভিন্ন রকম কর্মচারী নিয়ে আসছিল, রান্না করার লোক, হ্যাঁ। কারণ আর উপার্জন বলতে আমি কিন্তু মজার ব্যাপার, পুরন ঢাকার আমি ছেলে অরিজিনাল, আমার পুরন ঢাকায় আমার জীবন বেড়ে ওঠা, এবং সেখানে আমরা ছোটোবেলায় যে ভাষায় কথা বলতাম সেটা কিন্তু অন্যরকম। কামিয়া তানবীর কেসা হো, আচ্ছা তো, আরে মিয়া তুমকে বহুত দিন দেখতে নি, কিমিয়া তানবীর কেমন আছো, তোমার অনেকদিন দেখি না, আরে মিয়া হায় আর কে, এই কামকাজ মে रहते, এই একটা কামকাজে থাকি, তো তুম আতনি কায়, हमका मोहल्ला में আতনি কায়, তুমি আসো না কেন, আমাদের মহল্লায় আসো না কেন, আরে মিয়া কে আগে মিয়া টাইমই পাতেনি, আরে মিয়া কি আমু টাইমই পাই না, এই ধরনের ওই ল্যাঙ্গুয়েজটা আমাদের পরিবারে ছিল। আমার বাবা যেমন, কে আমি আসলাম, তোমকে আজ স্কুল গায়ও নে, হ্যাঁ তোমরা দোস্ত আমান আইস্তা, মানে তোমার বন্ধুরা আসছিল তোমার খুঁজতে, হ্যাঁ গায়ে থে, ওই হুয়া সে ফের আরেক জায়গা মে গায়ে থে। ফ্যামিলিতে আমার আব্বার ছোট ভাই, আমার চাচা, আমার উনি মারা গেছেন, মোহাম্মদ হাবিবুল্লাহ চাচা, উনি আমার মানে ওনার অনেক পরে বিয়ে করেছিলেন, কিন্তু ওনার সন্তানদের পরে চেয়েও আমাকে বেশি করতো, এবং আমি আমাদের পরিবারে একরকম একটা সোনার আর কি, একটা না পাওয়া ধন আর কি, এরকম আমি ছোটোবেলায় ইয়াটা পেয়েছি, বাবা মা, দাদি, দাদা, ফুপু, সবার কাছ থেকেই, খালা, নানি, আমার অনেকগুলো খালা, কিন্তু আমাকে ওরা বেশি স্নেহ ভালোবাসতো। তো যাই হোক, ওই সময় আমি প্রথম উপার্জন ব্যাপারটা তুমি বললা, পুরনো ঢাকায় যে রোজা হয়, রমজানটা কিন্তু তুমি এখনো পুরনো ঢাকায় তুমি জানোই যে চকবাজারের সেই বড় লোকের পোলায় খায়, হ্যাঁ। তো এই ধরনের ইয়াটা দেখবা তুমি, যদি তুমি ধরো শবে বরাত তুমি দেখতে চাও, তাহলে পুরনো ঢাকায় যেতে হবে, দেখবা প্রত্যেকটা বাচ্চা, শিশু, বুড়ো, সবার মাথায় টুপি, সবাই মসজিদে যাচ্ছে, মসজিদে কোরআন খানি হেন তেন হচ্ছে, আল্লাহর ইয়া হচ্ছে, খুব একটু ধার্মিক ইয়াও বেশি তারা। তো ওই সময় রোজায় কাসিদা নামে একটা জিনিস হইতো, এটা একটা গানের মতো করে দল বেঁধে আমরা মাথায়, প্রথম দিকে আমরা তো নিতাম, হেজাক লাইট বলতো, ওই যে পম দিত এমনি করে, কেরোসিন তেল ভরে, আর একটা কাপড়ের ছিল, ওইটার মধ্যে লাইটটা জ্বলতো, এরকম সাদা হয়ে যেত, হ্যাঁ। এটা পরবর্তীতে তো আমাদের চার্জার লাইট চলে আসছিল, এই পর্যন্ত এরপরে আমি ছেড়ে দিছি। তখন আমি গান করতাম, এই গান করতে গিয়ে লোকমাদার বলে যে লিডিং দেয়, এই লিডিং পার্ট আমি পেয়ে গেছি, মানে যিনি প্রথম লিডিং দিতেন, আমি শ্রদ্ধার সঙ্গে বলি, একটা বদর ভাই আমাদের এলাকার, বদরুদ্দিন মিয়া, ওরে বদর ভাই বলতাম, সে লিডিং দিত, কিন্তু একটা সময় সে আমার প্রতি খুব হয়ে গেছে, আমি একটু তড়িৎ মানে করতে পারতাম। তো ওই গানগুলোর থেকে আমরা এক এক বাড়িতে গেলে তারা আমাদের টাকা দিত প্রচুর পরিমাণ, মানে একটা বাড়িতে গেলে ওই গান না, ওই গানটা হলো, আমি গানটা একটু দুই একটা বলি, उठो रुज दारो शाहे मो माहेरम जान आया है मुबारक हो ऐ मोमिनो चमन में बहार आया है। তখন আমার পেছনে যারা ছিল ওরা সমবেত কণ্ঠে
ওইটা করতো, হ্যাঁ, উঠো রোজ দারো শাহে মো মাহে রম। না, স্টেজে অন্য গান করেছি, এটা কিন্তু স্টেজের গান, এটা একটু বলে নেই। তো এইটা আমরা এরকম একটা বাড়িতে ঢুকতাম এবং একটা বাড়িতে আমরা দুইটা একটা গান গাইতাম। অনেকে আমাদেরকে তখনকার 500, সেটা হলো অনেক আগে, যে 72, 73, 74, 75, 80 পর্যন্ত, এবং আমাদের টাকা দিত। এবং আমাদের এই 20 দিনে আমরা 10 রোজার থেকে 28 রোজা পর্যন্ত করতাম। দেখা গেল আমরা ওই সময় আমরা 40,000 টাকা পেলাম। তো আমাদের হয়তো 14 জনের টিম, সবাইকে আমরা 2000 করে দিতাম, তারপরে বাদ বাকি টাকা দিতাম মসজিদে। আর লোকমাদার, ওই যে আমাদের যিনি প্রধান, উনি বেশি নিত আর আমি সেকেন্ডটা নিতাম। এই চর্চাগুলো শেষ হয়ে যাচ্ছে, এগুলো হলো ঐতিহ্য। এরকম একটা গান ছিল, হ্যাঁ, আয়া है माहे रमजान जमा है अनवर उठो रोजदारो मोमिनो भाई ये सदा सुनकर उठो, মানে তাদেরকে ঘুম থেকে জাগানোর জন্য খুব সুন্দর করে, আবার খুব খুব তো হৃদয়িক হতো, আর একদম মানে সুরার মতো। যেমন একটা গান ছিল, অভি রাত 2 बजा है, ওটা ঘড়ি দেখা বলতাম। বা কোনো বাসায় গিয়া, অভি রাত 3 बजा है कर लो नियत फर्ज अल्लाह का तुम्हारे दर फरे खादिम यही पैगाम लाया है उठो रुज दारुमा हे मो माहेरम जान आया है मुबारक हो ऐ मोमिनो चमन में बहार आया है। এই ধরনের অনেক গান ছিল। আবার এই গানের মধ্যে অনেক আবার রিকোয়েস্টও করতো কোনো কোনো ভাষায়, ওমিয়া আসলাম ওই গানটা শোনাও না, ওই যে ওইঠো, হ্যাঁ हमका उठो तो माने अलविदा गान, माने माहे मुबी के जान से तारों में रोशनी नहीं। আমি যদি একটু বাংলা ইয়া করে বলি আরো বুঝতে সুবিধা হবে। মাহে মুবিকে, যে মাহে রমজান, এই মাহে মুবিকে জান এসে যে চলে যাচ্ছে, শেষের দিকে মানুষের একটা কান্না আসে যে এত পবিত্র এবং এত ইয়া মাস, কারণ রমজানে আপনি যা কিছু খাবেন, যা কিছু, কোনো হিসাব আল্লাহ নেবে না। তো এই মাসটা চলে যাচ্ছে, আহারে, হ্যাঁ, রহমতের মাস, ফজিলতের মাস, ইত্যাদি ইত্যাদি। যা কারণ এই মাসে একটা ইবাদত করলে আপনি 70 গুণ পাবেন। তুমি তো এই ধর্মীয় বিষয়। আমি বঙ্গবন্ধুকে প্রথম দেখি 68-69-এর দিকে। উনি জেল থেকে বেরোলেন এবং খোলা জিপে আমাদের লালবাগ অঞ্চল দিয়ে উনি যাচ্ছেন। আমাদের বাড়িতে একটা ছোট্ট আওয়ামী লীগের অফিস ছিল। আমার বাবা আওয়ামী লীগের তখনকার ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। পরে আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত 2008-9 পর্যন্ত উনি আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি ছিলেন আজীবন। তো তখন এইখানে একটু নেমেছিলেন বঙ্গবন্ধু, মানে তাও সবাই রিকোয়েস্ট করতেছে। এই অঞ্চলে আমাদের বেশিরভাগ জাজিরা, শরীয়তপুর, বিক্রমপুরের লোকজনরা বসবাস করত। এটাকে বলে আমলিগোলা, জগন্নাথ সাহারোড, লালবাগ কেল্লার দক্ষিণ পশ্চিম দিক, এর পেছনে শহীদনগর চর, তারপরে হলো কামরাঙ্গীর চর। তো যে কথাটা বলছিলাম যে বঙ্গবন্ধুকে তখন আমি সৌভাগ্য হয়েছিল, মানে একদম প্রায় হাত লাগিয়ে দেওয়ার মতো। তখন ফুলের মালা বঙ্গবন্ধুর এবং হাস্যোজ্জ্বল হইয়া এই প্রথম। তারপরে হলো 70-এর নির্বাচনে দেখলাম, তখন মানে খুব কাছে যেতে পারিনি, এতই ভিড় ছিল। নির্বাচনের দিন একেবারে ওইখান থেকে বঙ্গবন্ধু দাঁড় করিয়েছিলেন গাজী গোলাম মুস্তফাকে, কিন্তু 70-এ উনি নির্বাচন করেছিলেন এই তারই অঞ্চল, কারণ এই অঞ্চলেই বঙ্গবন্ধু ছিলেন। এই যে পাটুয়াটুলি বলে, খাজে দোয়ান, উর্দু রোড, চকবাজার, আরমানিটোলা, এই অঞ্চলগুলোতে বঙ্গবন্ধু আরমানিটোলা মাঠে বক্তৃতা করেছেন। আমি যাইনি। তবে আমি আরেকটা বিষয়, যে আইয়ুব খানের যে গোলাপ ফুল মার্কা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালেন, তার বিপক্ষে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার ছোট বোন ফাতেমা জিন্নাকে বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের মানুষ সমর্থন দিয়েছিল। কারণ আইয়ুব খান ছিল মানে আর্মি ম্যান,
আর্মি মানে ক্যান্টনমেন্ট থেকে আসা। আর ফাতেমা জিন্না ছিলেন যেহেতু কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার বোন, তাকে সমর্থন করেছিল, তখন ওইটা আইয়ুব খানে জিতেছিল। তো ওই তখন কিন্তু আমি মিছিল করেছি হাফ প্যান্ট পরা অবস্থা, হ্যাঁ, মাদারে মিল্লাত জিন্দাবাদ, কায়েদে ফাতেমা জিন্নাত জিন্দাবাদ, এরকম স্লোগান দিচ্ছি আমরা হারিকেন মার্কা পক্ষে, কায়েদে ফাতেমা জিন্নার পক্ষে। তো আসলে কি যে আমরা রাজনীতি যেমন করেছি, আমার খুব কাছে থেকে দেখা 52-এর পরে, আমার জন্মই 58-তে, 52-তে তো দেশের একটা বিপর্যয় ঘটে গেল। শহীদ সালাম বরকত রফিক জব্বার জীবন দিলেন, এবং আমাদের পাড়ার একদম পাশে যেহেতু, এবং আমার মহল্লায় হলো একজন 69-এর গণঅভ্যুত্থানের নায়ক, ক্লাস 9-এর এই 7, 8, 9-এর। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।